দেখি আমাদের অধ্যায় 5 জনসংখ্যা। চ্যাপ্টারটার নাম হচ্ছে জনসংখ্যা, পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। খাদ্য, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। প্রায় 25 লক্ষ টন আমাদের খাওয়ার আমদানি করতে হতো। তাহলে 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। আমরা লাইনটা দাঁড়াই ফেলবো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম, তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। আমাদের কি খাদ্য উৎপাদন করতে গিয়ে কৃষির জমি কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভবিষ্যতে আমাদের আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে। আমরা যে জমিগুলোতে আগে খাদ্য উৎপাদন করতাম সেগুলোতে আমরা এখন ঘর বাড়ি, হ্যাঁ, তারপর বিভিন্ন কলকারখানা করে ফেলছি, যার কারণে আমাদের খাদ্য ঘাটতি দেখা দিবে। বস্ত্র, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। তাহলে মৌলিক চাহিদার একটি অংশ কি? বস্ত্র। পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের পোশাক কিনতে পারেন না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। তারপর দেখবো বাসস্থান। বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। তাহলে কত লক্ষ মানুষ গৃহহীন এটা করে ফেলবে শূন্য স্থানের জন্য। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। এই নিরাপত্তা এবং কাজের খোঁজে এইসব গৃহহীন মানুষ কি করে? শহরে চলে আসে। ছবিতে দেখতে পাচ্ছি ছিন্নমূল মানুষেরা মানবতর অবস্থায় বসবাস করছে। এই যে প্লাস্টিক দিয়ে ওরা ঘর তৈরি করে সেখানে ওরা থাকছে, ওদের গৃহ নাই, গৃহহীন। প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? আমরা দেখলাম কিছুক্ষণ আগে প্রায় প্রতি বছর 30 লক্ষ মানুষ কি যুক্ত হচ্ছে। সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। জনসংখ্যা অধিক হলে সমাজের শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। তাহলে শিক্ষা ক্ষেত্রে সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার 35% এখনো অক্ষর জ্ঞানহীন। তাহলে অক্ষর জ্ঞানহীন কত শতাংশ মানুষ? 35%। দারিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে কি করে? ঝরে পড়ে। স্বাস্থ্য, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই কম, এই জন্য চাহিদা মতো আমরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাই না। অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এই যে পরিবেশের ক্ষতিকারক প্রভাব, বন কেটে ঘর বাড়ি তৈরি করছি আমরা, কলকারখানার মাধ্যমে পানি ও বায়ু দূষণ করছে। যে কলকারখানার বর্জ্যগুলো কি হচ্ছে? পানিতে মিশে পানি দূষিত করছে। স্বাস্থ্যসেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা কি? এটা আমরা শিখবো। অতিরিক্ত জনসংখ্যার ফলে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাহলে আমাদের কি কি সমস্যার সৃষ্টি হয়? রেলপথ যাত্রী, বাস যাত্রী, গাড়ি চালক, পথচারী, হ্যাঁ, ইত্যাদি ক্ষেত্রে কি কি সমস্যার সৃষ্টি হয় এটাও শিখবো। পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার 3টি প্রভাব লিখবো। অতিরিক্ত জনসংখ্যার 3টি প্রভাব কি? আমাদের বস্ত্র সমস্যা, হ্যাঁ, আমাদের কি উপরে কি দেখলাম? শিক্ষার সমস্যা, আরো 3টা সমস্যা লিখবো এখানে। জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায়? অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন, প্রাকৃতিক সম্পদে সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম থাকতে পারে, কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ রয়েছে।
এই বৃহৎ সম্পদকে এই এভাবে আমরা কি বৃহৎ সম্পদটাকে কাজে লাগাতে পারি। তুলনামূলক দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। আমরা যদি এই জনশক্তি গুলোকে, আমাদের যে অতিরিক্ত জনসংখ্যা আছে সেগুলোকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। বিদেশে কর্মরত আছে আমাদের দেশে নানা পেশার মানুষ, তারা উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিতে সমৃদ্ধ করছে। যারা বিদেশে আছে তারা দেশে টাকা পাঠালে কি হয়, আমাদের অর্থনীতিও চাঙ্গা হয়। হ্যাঁ, শুধু ওর পরিবারের জন্য পাঠাচ্ছে তা না, পরিবারের টাকাগুলো কি হয়, আমরা ব্যাংকে রাখি কিছু বাড়তি টাকা, তাহলে কি হয়, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়। আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমরা আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। যে এটা দাগাই, সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করা যায়। আমাদের সরকারি ভাবে বিভিন্ন প্রশিক্ষণ হয়, কম্পিউটার প্রশিক্ষণ হয়, মৎস্য চাষ প্রশিক্ষণ হয়, আমাদের দেশে আছে যুব উন্নয়ন অধিদপ্তর। হ্যাঁ, ওখানে বিভিন্ন বিনা পয়সা প্রশিক্ষণ হয়। সেখানে কি করে, শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা নতুন কোন শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। যেমন যন্ত্র শিল্প, এই যে দেখছো যন্ত্রশিল্পে এই যে একটা মেয়ে কাজ করছে, ওগুলো কোথায় শিখছে, এগুলা সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে শিখেছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী, এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী ছবিতে দেখা যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রয়োজন? কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রয়োজন? তারপর আমরা দেখবো জনসংখ্যা সমস্যার সমাধান। আমরা কি কি উপায়ে এসব সমাধান করতে পারি। খাদ্যের আমাদের উৎপাদন বাড়াতে হবে। বাসস্থান, গৃহ নির্মাণে সরকারি বেসরকারি পর্যায়ে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। পরিবেশ দূষণ আমাদের রোধ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কি, আমাদের সরকারি ভাবে বিভিন্ন টিকা ও স্বাস্থ্য সেবা প্রদানে সরকার সহায়তা করে। আমাদের বিভিন্ন কি টিকা কর্মসূচি সরকার গ্রহণ করে। শিক্ষা, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দক্ষতার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। বাণিজ্যিক ভারসাম্য, আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ আমাদের বৃদ্ধি করতে হবে। এই যে আমরা কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করতে পারি, এই প্রশ্নটা শিখবে এটা। আর এখানে জনসংখ্যা সমস্যার সমাধান আমরা কিভাবে করব, এটা একটা প্রশ্ন। জনসংখ্যার সমস্যার সমাধান, জনসংখ্যা সমস্যার সমাধান লিখো। তাহলে আমরা এই প্রশ্নগুলো কি করব, শিখে ফেলবো। এগুলো শিখলে আমাদের পরীক্ষায় আসবে, কমন আসবে।